আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা? আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল। আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। চলো, রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আর যেটি বলেছেন যে 5ই অগাস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যেই মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা প্রবাহ। আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ, তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে। আর এখানে যেটা বলছেন যে আমি কি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5ই অগাস্টের পূর্বে আমরা জনগণকে, ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই, তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। ধন্যবাদ। আপনি যে পোস্টে লিখেছেন সেই পোস্টের সত্যতা যাচাই করার জন্য সেক্ষেত্রে আপনার ঠিক কার সাথে কথা হয়েছে সেটা কি আমাদেরকে জানানো যাবে? আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। এবং আমরা বলেছি যে এক্ষেত্রে দেখেন 5ই অগাস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের, ও যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধী স্বীকার করেনি। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ইম্পসিবল, এটা অসম্ভব। আমরা বলেছি যে 5ই অগাস্টের পরে আওয়ামী লীগের নাম, পুনরাবৃত্তি করছি, 5ই অগাস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক
বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমের সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ, দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিতব্য জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, কিন্তু এই কথা উঠছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি, কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার গলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা একবার বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমার বক্তব্য হচ্ছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু, কিশোর, আহনাফ, আবু সাইদ, মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদের তো বিচার হতে হবে। এই ২০০০-এর মতো শিশু, কিশোর, তরুণ, ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে, শ্রমিক, রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচারটাই আমরা করি না কেন? তাদেরকে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই। যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদের, তার বিচার হতে হবে। যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে। আওয়ামী লীগ পুনর্গঠন যেটা আপনি বলছেন, সেটার সাথে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে, এবং আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত, মানে 99.99% শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজে এখানে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না, কোনো সুযোগ নেই।
সোজা কথা। জি। কিন্তু দলীয়ভাবে দলকে পুনর্গঠন, সংগঠিত করা, সুসংগঠিত করা সেটা তো অন্য জিনিস। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এই দেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশের গ্রাসরুট তৃণমূলের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার পাকিস্তানি এবং পাকিস্তানি পেতার দ্বারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ হবে না। যার যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনূসের অধীনে তো করবো না, কারণ ইউনূস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে, তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না। এখন আমার কথা হলো, এরা বলে আসলো গত 15.5 বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না, আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দেই না, আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি, এগুলো বলে আসলো আমাদের এগেইনস্টে। খুব ভালো কথা। তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে, এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না? এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনূসের অধীনে? প্রত্যেকটা কি পজিশনে বসিয়ে রেখেছে বিএনপি জামাতি লোকজন। তারা 32 নম্বর ভাঙলো, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো, ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ট করলো। ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে, আর ডেভিল হান্টের নামে যারা ভিকটিম তাদেরকে তারা হান্ট করছে। তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। 5 আগস্টের পরে যত হত্যাকাণ্ড হয়েছে এগুলোর জন্য ওরা ক্ষমা যাবে? তোফাজ্জলের হত্যাকাণ্ড থেকে শুরু করে মাসুদের হত্যাকাণ্ড থেকে রাজীবের হত্যাকাণ্ড, এগুলোর জন্য ক্ষমা যাবে ওরা? আমি এর আগেও বলেছি বারেবার যে আমরা ক্ষমতায় থাকাকালীন সময় যে ঘটনাই ঘটেছে আর একটা দায় আমাদের আছে, কারণ আমরা তো সরকারে ছিলাম, সেই দায় আমরা স্বীকার করেছি, এবং সেই দায় স্বীকার করে আমরা কি করেছি, এটাকে বিচারের প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছি। আমরা কমিশন গঠন করেছি, তখন জাতিসংঘকেও ডেকেছিলাম। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, মানে 5 আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড, সেটারও তো বিচার এরা করছে না। এরা তো এটাকে পলিটিক্যালি অপব্যবহার করছে। যদি বিচার করতো তাহলে কেন আজকে গণহারে মামলা হচ্ছে এবং মামলা করে চাঁদাবাজি হচ্ছে? ওই 7.6 কেন খুঁজে বের করছে না কার হাতে ছিল? আসল হত্যাকারীকে কেন খুঁজছে না? কারণ এরা তো বিচার করছে না। এরা তো হচ্ছে এটাকে ব্যবহার করে আওয়ামী লীগকে দমন পীড়ন করা। কি রাজাকারদের ডিফেন্ডারদেরকে আইসিটিতে বসিয়ে দিয়েছে প্রধান আপনার কি বল প্রসিকিউটর। এদের অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করার চেষ্টা করা, যেটা সম্ভব না। এটা অবজেক্টিভ, বিচার এদের অবজেক্টিভ। এরা বিচার করছে না, বিচার আওয়ামী লীগই করতো। এইখানে সকলের ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন। আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট, জাতীয় ঐক্য ছাড়া, জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। এই বক্তব্য 2 বছর আগে দিয়েছি। ইউটিউবে যান, গুগলে যান। আমরা জেলের মধ্যে ছিলাম, আমরা তো হাউস কইরা জেলে যাই নাই। আন্দোলনের কারণে জেলে নিয়েছিল, নির্যাতন করেছিল, তারপরেও কম্প্রোমাইজ করি নাই। প্রিজন ভ্যান থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আন্দোলনের এই ফ্যাসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করলো না? তারা কেন শুধুমাত্র 2 জনের প্রতিনিধি, পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে, আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে? এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে। যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই, তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন, নাপা নাগরিক পার্টি। কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই। আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন, সরকারের থেকে সুবিধাবান ভাওতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন, আবার কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশকে আওয়ামী মুক্ত করি। কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার। একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ, তদবির, ঠিকাদারি,
বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া, এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায়। তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা, আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে? তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। একটা সময় আছে, অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে, দল করা দরকার। অভ্যুত্থানের পরে আরো 2-4টা দল হওয়া দরকার। এক্স আর্মি অফিসার দল করেছে, করতেই পারে। ছাত্ররা একটা করেছে, আরো করুক। কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল, সেটার সাথে তারা বেইমানি করেছে। ইতিমধ্যেই তারা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টার মাইন্ড কারা, কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে, সেটা 18 থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে আওয়াজ উঠানো তরুণরা জানে। কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন, আপনাদেরকেও গদি থেকে নামতে হবে, এটা জেনে রাখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। চালো রে চালো, চালো রে চালো। আমার সোনার বাংলায় কোন হাসিনার ঠাই নাই। কোনোভাবে আবারও রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। 5 আগস্টে 2000 শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্র জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি। আমরা এখনো সেই অপেক্ষায়। কিন্তু যদি কোনোভাবে সেই ঘোষণাটা দেওয়ার বিলম্ব করা হয় তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। বাংলাদেশের কোন সিদ্ধান্ত ভারতের প্রেসক্রিপশনে হবে না। বাংলাদেশের কোন সিদ্ধান্ত কচুক্ষেত থেকে হবে না। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে বাংলাদেশের রাজপথ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত দেবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কারভাবে ঘোষণা করতে হবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে। 5 আগস্টে হাজার লাখো ছাত্র জনতার রাজপথে উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব চায় না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজারো শহীদের দায় দিয়ে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি তা করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। আগামী 72 ঘন্টার মধ্যে আমরা তার অ্যাকশন দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাজারো শহীদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন। রক্তে নিয়ে
কোনো তাল বাহানা আপনাদের মেনে নেওয়া হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগকে পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি, কোনো সুশীলতা দেখাতে নয়। আপনারা যতটা না দেরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে, তার চেয়েও তাড়াতাড়ি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদেরকে বসানো হয় নাই, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আবারও দেখা হবে রাজপথে। আমাদের এই যাত্রার যুদ্ধটা হয়তো বা কঠিন হবে, আমরা অনেককে পাবো না, কিন্তু আমরা যারা আছি আমরা লড়ে যাব। দীর্ঘ প্রায় 16 বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান। ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপি 31 দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে 2023 সালের 13 জুলাই আমাদের সংগ্রামের সময়। এক্ষণে গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাবসমূহ গৃহীত ও বাস্তবায়ন করা আবশ্যক। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কারসমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য
মোটেই সুখকর নয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিটে যে অপশন পছন্দগুলোর ঘরে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে, তাতে একটি বিষয়ে প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত, তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কি না, হ্যাঁ বা না বলুন। কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। একইভাবে গণভোট ও গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হ্যাঁ বা না বলুন। সংবিধানের প্রস্তাবনার প্রিয়াম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে 70টির মতো প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় 123টির মতো। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের 150টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র 27টি বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট। তাই আমরা মনে করছি স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনের প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে, কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপাঙ্ক্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়। জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি, ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয়। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার। বৃহত্তর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা পরিচালিত হবে, এটাই জাতীয় প্রত্যাশা। সব কিছুর উপর আস্থা আছে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনও করবে, সেটাই তো স্বাভাবিক। না, এখন আমার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময়তে। আজকে যদি সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করে এবং সেটি যদি আমরা জানতে পাই, কারণ আমরা জানি কারা কোথায় মিটিং করছে, কে কোথায় বসছে, সরকারের ভিতরে কোন মহল কোন কুচক্রান্ত লিপ্ত হয়েছে, এটি কিন্তু আমরা সকলেই জানি। আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে
আওয়ামী লীগের কবর, আওয়ামী লীগের রাজনীতির কবর গত 5ই আগস্ট রচনা হয়ে গিয়েছে। সো যে জিনিস কবরে রচনা হয়ে গিয়েছে, যেটা মৃত, সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে। 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, গর্ভবতী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তিনি এবং তার গর্ভে থাকা শিশু সে মারা গিয়েছে, তারা শহীদ হয়েছেন। এবং আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো লাশ, সেগুলা পুড়িয়ে ফেলা হয়েছে। কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আমরা এটা কোনোদিনও হতে দিব না। এবং আমরা যে কোনো মূল্যে তাদেরকে যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করা হয়, তা আমরা সর্বশক্তি দিয়ে রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে জোরালো দাবি জানাতে চাই যে তাদের বিচারের যে প্রক্রিয়া, সেটিকে ত্বরান্বিত করা হোক এবং তাদের যে নিবন্ধন বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নেওয়া হোক। এটা আমাদের জোরালো দাবি থাকে।